সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, যে সে কোর্সের নাম হচ্ছে স্যাম্পলিং টেকনিক। এটা আমাদের 7ম ক্লাস। তো করোনাকালীন এই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাসে যে কার্যক্রম নিয়েছেন তার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই এবং তাদের এই কার্যক্রমের সাথে আমাকে সংযুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে স্যাম্পলিং টেকনিকের। আজকে আমরা স্তরিত জৈব নমুনায়ন ও তার কিছু পরিমাপ নিয়ে কথা বলবো। আমরা বিগত ক্লাসে যে আমরা সরল জৈব নমুনায় নিয়ে কথা বলেছি। তো চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমাদের সামনে যে স্ক্রিন, সেই স্ক্রিনে কি দেখা যাচ্ছে তোমরা লক্ষ্য করলে দেখবা এখানে আমরা একটা সারণী নিয়ে আসছি টেবিল। সেই টেবিলে আমরা একটা সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মাসিক বেতন, যারা টাকা দেওয়া, সেই বেতন কাঠামোটা আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি আরেকটা চিত্র আছে, লক্ষ্য করে দেখো স্ক্রিনে। তো দুইটা চিত্রর দিকে লক্ষ্য করলে আমরা কি দেখি? তোমরা কি এর থেকে কিছু অনুমান করতে পারতেছ? হ্যাঁ, আমরা এর আগের ক্লাসে সরল জৈব নমুনায়ন নিয়ে কথা বলেছি। তো সরল জৈব নমুনায়নের সাহায্যে আমরা সমগ্র ক্ষতে যখন নমুনা নির্বাচন করি, সেই ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ অনুমান বা অ্যাজাম্পশন আমরা ধরে নিয়েছিলাম যে সমগ্রকের এককগুলি অবশ্যই যেন গুণে মানে বৈশিষ্ট্যে যেন সমগুণ সম্পন্ন হয়, অর্থাৎ হোমোজেনিয়াস, যেটাকে আমরা ইংরেজিতে বলি হোমোজেনিয়াস পপুলেশন, অর্থাৎ সমগুণ সম্পন্ন যদি হয়, সেই ক্ষেত্রে আমরা সরল জৈব নমুনা ইউজ করতে পারি। এবং আমরা সমগ্রকে যে সমস্ত পরিমাপগুলো আমরা করি, যে প্রাক্কলন করি, সেই প্রাক্কলনগুলি ভালো প্রাক্কলন হয়। কিন্তু বাস্তবে আমরা কি এই ধরনের সমগ্র সহজে পেতে পারি, সবসময় পেতে পারি না। শিক্ষার্থীরা, তোমরা কখনো এইরকম ভাবে বাস্তব অবস্থায় কখনো যে কোনো বিষয়ে যখন আমরা পর্যবেক্ষণ বা অনুসন্ধান কার্যক্রম করি, সেই ক্ষেত্রে আমাদের অনুসন্ধান একক বা পর্যবেক্ষণ এককগুলি এরকম সমগুণ সম্পন্ন হবে না। আমরা তোমাদের সামনে যে চিত্রটা আমি এখানে দেখাচ্ছি, যে সারণীটা, সেই সারণীতে তোমরা লক্ষ্য করে দেখো, ওই সরকারি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা আছেন তাদের বেতনের একটা বিষয় আছে। প্রথম যে কলামটা আছে, এই কলামে আমরা 10 জন প্রথম শ্রেণীর কর্মকর্তা বেতন কাঠামো এরকম 22,000 থেকে শুরু হয়ে 34,170 টাকা, এরকম ভাবে 10 জন কর্মচারীর বেতন। আবার দ্বিতীয় যে কলাম আছে, সেখানে দেখো দ্বিতীয় শ্রেণীর 17 জন কর্মচারীর বেতন আছে 11,300 টাকা থেকে শুরু করে 24,760 টাকা। আর সর্বশেষ যে কলাম, সেই কলামে 13 জন তৃতীয় শ্রেণী কর্মচারী বেতনটা 8,250 থেকে 15,650 টাকার মধ্যে আছে। এই যে উপাত্ত,
বেতনের যে সারণী তোমাদের সামনে আমি দেখাচ্ছি, এরকম ডাটার ক্ষেত্রে যদি আমরা সরল দৈব নমুনায়ন করি, প্রয়োগ করি, তাহলে আমাদের সমস্যাটা কি হবে? এটা কি তোমরা অনুমান করতে পারতেছো? হ্যাঁ শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা যদি সরল দৈব নমুনায়ন ব্যবহার করি, তাহলে যে প্রবলেমটা হবে, সে প্রবলেমটা হবে আমরা এই সমগ্রকের থেকে আমরা যদি নমুনা চয়ন করি, তাহলে ওই নমুনার বৈশিষ্ট্যটা স্টাডি করে আমরা সমগ্র সম্পর্কে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। কারণ কারণ হচ্ছে, আমরা যদি ফর এক্সাম্পল আমরা এই বেতন কাঠামো, এই যে বিভিন্ন শ্রেণীর কর্মচারী, তাদের যদি ওই সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের সার্বিক গড় বেতনটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে তোমরা অবশ্যই আমার সাথে একমত হবে, আমরা যদি সরল দৈব নমুনায়নের মাধ্যমে গড় নির্ণয় করি, তাহলে এখানে প্রথম শ্রেণীতে আছে 10 জন, দ্বিতীয় শ্রেণীতে আছে 17 জন, তৃতীয় শ্রেণীতে আছে 13 জন। তাহলে এইভাবে যদি আমরা যোগ করি যে 40 জন, 17 আর 13 হচ্ছে 20, 30 এবং 10, 40 জন, তাহলে টোটাল 40 জন কর্মচারী বেতন। সরল দৈব নমুনায়নে আমরা কি করবো, 40 জনকে একসাথে আমরা বিবেচনা করব যে তারা তাদের বেতন কাঠামোটা সমগুণ সম্পন্ন, এবং সেই সমগুণ সম্পন্ন বিবেচনা করে আমরা সেখান থেকে সে 10 জন শ্রমিক কর্মচারী বেতনের গড় নির্ণয় করলাম 10টা। তাহলে এই গড় মানটা আমরা পাবো 10 জনের, সেই গড় মানটা কি এই সার্বিক ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনকে কি সেটা রিপ্রেজেন্ট করবে? সঙ্গত কারণেই করবে না। কারণ আমরা যে গড় মানটা পাবো সেটা হয়তো দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের গড় বেতনের কাঠামোর মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে যারা প্রথম শ্রেণী আছে, তাদের বেতন কাঠামোটা তো দ্বিতীয় শ্রেণীর কর্মচারীর বেতন কাঠামো থেকে অনেক ভিন্ন, ঠিক তৃতীয় শ্রেণীটাও ভিন্ন। তাহলে যে গড়টা নির্ণয় করলাম সেটা সব শ্রেণীর কর্মচারীদেরকে রিপ্রেজেন্ট করবে না। এটাই হচ্ছে মূল প্রবলেম। তাহলে আমরা কি করব? আমরা এমন একটা নমুনায়ন পদ্ধতি আমরা নিব, যেই নমুনায়ন পদ্ধতিটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ এই সমগ্রকে প্রত্যেকটা শ্রেণী বা প্রত্যেকটা মানকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে যে নমুনায়ন পদ্ধতিতে এরকম ডাটার ক্ষেত্রে আমরা সহজেই সমগ্রকের প্রতিনিধিত্বশীল মান নিতে পারি এবং সেই মান দিয়ে সমগ্রটাকে সম্পর্কে আমরা পর্যবেক্ষণ বা বিচার বিশ্লেষণ করতে পারি, সেই নমুনাটাই হচ্ছে স্তরিত দৈব নমুনায়ন। তো স্তরিত দৈব নমুনায়নে কিভাবে কাজ করা হয় আমরা পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করব। এখানে পাশাপাশি আমরা আরেকটা চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই চিত্রটা আমরা কি দেখি লক্ষ্য করে দেখো স্ক্রিনে। এখানে এই যে রেক্টাঙ্গেল ফিগারের মধ্যে বিভিন্ন বয়সের কতগুলো মানুষ আছে, সেটাকে যদি আমরা একটা পপুলেশন হিসেবে ট্রিট করি, তাহলে আমরা যদি তাদের বয়সের ভিত্তিতে তাদের কোনো বৈশিষ্ট্য আমরা মেজার করতে চাই, তাহলে কি হবে? এখানে দেখা যাচ্ছে চাইল্ড এজ, ইয়ং এজ এবং ওল্ড এজ এর পপুলেশনের সংমিশ্রণ। সেই ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য, যে কোনো বৈশিষ্ট্য হোক, তাদের গড় বয়সী হোক অথবা শিক্ষাগত যোগ্যতা বলি বা তাদের অন্যান্য অ্যাক্টিভিটিস বলি, যে বিষয়টি আমরা বলি না কেন, সেগুলো যদি আমরা করতে চাই, তাহলে সবাইকে যদি আমরা সমান গুরুত্ব দিয়ে দিই, তাহলে কি হবে? যে প্রবলেমটা বললাম আমরা, সেই প্রবলেমটা হবে আমরা ভালো একটা এস্টিমেট পাবো না। আমরা তাদেরকে কি করতে পারি? অ্যাকর্ডিং টু তার এজ আমরা এখানে ওল্ড এজ, তারপরে মিডল এজ এবং চাইল্ড এজ, এভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে এই যে ভাগে ভাগ করলাম, এইভাবে করা নমুনাটা করাটাকেই আমরা বলতেছি যে স্তরিত দৈব নমুনা। কিভাবে আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, সেই প্রক্রিয়াটা কি রকম, সেই বিষয় নিয়েই আমরা পরবর্তী স্লাইডে কথা বলবো। তো এখানে আমি যে এক্সাম্পলটা দিলাম, এক্সাম্পলটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি বছরের প্রশ্নগুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হয় সেগুলা যদি তোমরা দেখো, অনেক সময় এরকম একটা প্রশ্ন আসে, স্তরিত দৈব নমুনায়ন কি? বাস্তব উদাহরণের সাহায্যে স্তরিত দৈব নমুনায়ন ব্যাখ্যা করো।
তখন তোমরা কি করবা? এই প্রশ্ন যদি আসে তাহলে তোমরা এরকম ভাবে একটা এক্সাম্পল তোমরা দিয়ে দিতে পারো। সরকারি প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মাসিক বেতন টাকা নিচে সারণীতে দেওয়া আছে। এখানে প্রথম শ্রেণীর বেতন, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তারপরে তুমি সেটা ব্যাখ্যা করলা যে আমরা জানি সরল দ্বিগুণ মূল্যায়নের সাহায্যে কি করা হয়, সমগ্রকে রেখাগুলা সমগুণ সম্পূর্ণ, এই অনুমানটা ধরে আমরা তারপর নমুনা নির্বাচন করি। কিন্তু এরকম একটা সিচুয়েশনে আমরা কি করি, যদি সরল দ্বিগুণ নমুনা ইউজ করি তাহলে আমরা সে ভালো একটা এস্টিমেশন আমরা আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমরা যদি এরকম তাদের প্রতিটা শ্রেণী এককগুলি যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী হয় আর এক শ্রেণী থেকে আরেক শ্রেণী যদি ভিন্ন হয়, তাহলে এইরকম ক্ষেত্রে তখন আমরা স্তরিত দৈব নমুনায়ন ব্যবহার করতে পারি। স্তরিত দৈব নমুনায়নের মূলনীতির মধ্যে এই কথাগুলি আছে, আমরা একটু পরে আলোচনা করব। তো তোমরা এইভাবে একটা এক্সাম্পল সেট করে সেখানে আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি গুছিয়ে লিখে দিলে একটা সুন্দর উত্তর তোমরা তৈরি করতে পারবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সরল দৈব নমুনায়নের যে ধারণাটা, প্রাথমিক ধারণাটা আমরা এই স্লাইডে এই ছবিগুলো এবং সারণীগুলো দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। চলো দেখি আমরা আমাদের মূল যে বিষয়গুলো আছে সেখানে আমরা পৌঁছাই। আমরা আগেই বলছি যে আগের স্লাইডে যে বেতন কাঠামো এবং চিত্রটা আমরা দেখলাম, তো এখানে আমরা দেখলে আমরা কি কিছু লক্ষ্য করতে পারছি? আমরা আলোচনা করছি আমরা কি লক্ষ্য করলাম, এবং সরল দৈব নমুনায়ন যদি ব্যবহার করি, কাজ করি, তাহলে কি সমস্যা হয় সেটাও আমরা আলোচনা করেছি, কি সমস্যা হয় সরল দৈব। এখানে আরেকটা ব্যাপার, সরল দৈব নমুনার সাথে স্তরিত দৈব নমুনার প্রথম দিকেই আমরা একটা তুলনামূলক চিত্র আমরা কিছু ধারণা কিন্তু লাভ করলাম, এবং কোন নমুনায়ন পদ্ধতি ব্যবহার করতে হবে এটা আমরা জানলাম। এবার আসি, আমি তোমাদের আগের স্লাইডে কিন্তু বলছি যে সমগ্রটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, সেই ভাগটাকেই কিন্তু আমরা স্তর বা স্ট্র্যাটাম বলি। আসো আমরা স্তর বা স্ট্র্যাটাম কি সেটা নিয়ে একটু কথা বলি। যখন সমগ্রকের এককগুলি একই রকম বা সমসত্ব হয়, তখন নমুনা চয়নের জন্য সরল দৈব নমুনায়ন উপযোগী হয়। কিন্তু বাস্তবে সমসত্ব সমগ্রক পাওয়া বেশ কঠিন। এটা আমরা আগেই বলছি, প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ না। এক্ষেত্রে পুরো সমগ্রকে আমরা কি করব, কতগুলো বর্জনশীল এবং সম্পূর্ণ উপসমগ্রকে ভাগ করব। এই যে আমরা একটা সমগ্রকে কতগুলো বর্জনশীল এবং সম্পূর্ণ উপসমগ্রে ভাগ করলাম, এই উপসমগ্রকে এক একটা স্তর বলা। এখানে একটা শব্দ আছে বর্জনশীল এবং সম্পূর্ণ। বর্জনশীল শব্দটা তোমরা ফার্স্ট ইয়ারে কিন্তু প্রবাবিলিটি কোর্সে ভালোভাবে পড়েছো, যেটাকে ইংরেজিতে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। দুইটা ঘটনা কখন বর্জনশীল তোমরা ওইখানে পড়েছো যে ঘটনাকে তখনই বর্জনশীল বলা হবে যখন একটা ঘটলে অন্যটা ঘটার সম্ভাবনা থাকবে না। অথবা আমরা যদি একটা এক্সাম্পল তোমাদেরকে বলি যে যেমন ঘটনা এ যদি হয় জোড় সংখ্যা, বি যদি হয় বেজোড় সংখ্যা, এ হচ্ছে 135 এবং বি হচ্ছে 246, তাহলে কি হবে, এ এবং বি এর মধ্যে কোনো কমন উপাদান নাই, কমন না থাকলে আমরা সেটাকে বলি বর্জনশীল। আশা করি আমাদের যে সমগ্রক আছে, সমগ্রটাকে যে আমরা কতগুলো ভাগে ভাগ করব, সেই ভাগটা এমন হবে যে এক ভাগের সাথে অন্য ভাগের এককের কোনো মিল থাকবে না, আমরা বলতেছি সম্পূর্ণ। কথাটার অর্থ হচ্ছে আমরা যতগুলো ভাগেই ভাগ করলাম সবগুলা ভাগ যদি আমরা একত্র করি তাহলে সেটা যেন আমাদের সমগ্রকে সমান হয়ে যায়। যদি সমান হতে হবে, না হলে কিন্তু হবে না, এটাকে আমরা বলতেছি সম্পূর্ণ। যাক, এখানে আমরা স্তর কি সেটা বললাম। যেমন আমরা যদি বলি যে আমাদের সমগ্রকের আকার হচ্ছে n, তাহলে এটাকে যদি আমরা কতগুলো উপ সমগ্রকে বা ভাগে ভাগ করি তাহলে সেগুলা কেমন হবে। আমরা যদি এটা স্তরে ভাগ করি, প্রথম স্তরে হচ্ছে ক্যাপিটাল 1, দ্বিতীয়টাতে n2, এভাবে কে স্তরে আমার এককের সংখ্যা হচ্ছে সমগ্রকের এককের সংখ্যা n কে। অবশ্যই এগুলাকে যোগ করলে ক্যাপিটাল n এর সমান হতে হবে, কারণ আমাদের শর্ত আছে এখানে সম্পূর্ণ। তাহলে এই যে n1, n2, nk এরা কিন্তু প্রত্যেকেই এক একটা স্তর। তাহলে স্তর কি শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আসি স্তরিতকরণ বা স্ট্রাটিফিকেশন কি। এই যে কথাগুলি আমরা বললাম স্তর বা স্তরিতকরণ, এগুলা তোমাদের কোর্সের যে 80 নম্বরের যে পরীক্ষা হয় সেখানে ক বিভাগে 12টা ছোট প্রশ্ন থাকে,
সেখানে কিন্তু ওই 10টা প্রশ্ন আনসার করতে হয়, এরকম প্রশ্ন তোমরা পাবা। স্তরিতকরণটা কি আমরা একটু দেখি। আমরা আগেই বলছি যে স্তরিত সব সমগ্রকে আমরা কতগুলো উপ সমগ্রে ভাগ করি। তাহলে স্তরিতকরণ হলো পুরো সমগ্রকে কতগুলো উপসমগ্রকে ভাগ করা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কিভাবে কাজ করা হয়, এই পদ্ধতিটা এরকম যে সমগ্রকে এমন কতগুলো ভাগে ভাগ করতে হবে যাতে প্রতিটা ভাগের আমরা উপসমগ্র উপসমগ্রের ভিতরে অভ্যন্তরে যে এককগুলি আছে সেগুলা যেন সমসত্ব হয় এবং এক স্তর থেকে অন্য স্তরের বা এক ভাগ থেকে অন্য ভাগের এককগুলির মধ্যে যেন অসমসত্ব বিরাজ করে, তারা অসমসত্ব হবে। সমগ্রকে এককগুলি যে বৈশিষ্ট্যের ভিত্তিতে সমগ্রকে বিভিন্ন উপসমগ্রে বিভক্ত করা হয়, সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় স্তরের বৈশিষ্ট্য। এবং এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্তরিতকরণ বা স্ট্রাটিফিকেশন। স্ট্রাটিফিকেশন কি বলতে পারি যে সমগ্রকে কতগুলো ভাগে এমন ভাবে ভাগ করবো যেন প্রতিটা স্তরের অভ্যন্তরে এককগুলি সমসত্ব হয়, এক স্তরের সাথে অন্য স্তরের এককগুলো অসমসত্ব হয়। তখন এই টোটাল প্রক্রিয়া যে প্রসেসেই কাজটা করা হলো, সেই প্রসেসটাকে আমরা বলছি স্তরিতকরণ বা স্ট্রাটিফিকেশন। এখন এই স্তরিতকরণটা আমরা কিসের ভিত্তিতে করব, এখানে একটা প্রশ্ন আসতে পারে। সাধারণত আমরা বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, আয়, পেশা, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক এলাকা, এই সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু আমরা স্তরিতকরণ অর্থাৎ বিভিন্ন স্তরে ভাগ করতে পারি। যেমন আমরা টোটাল বাংলাদেশটাকে যদি ভৌগোলিক এলাকার ভিত্তিতে ভাগ করি, তাহলে আমরা বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন এগুলার ভিত্তিতে কিন্তু ভাগ করতে পারি। অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা বলতে পারি যে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এরকম ভাবে টোটাল দেশের জনগণকে আমরা এইভাবে কিন্তু ভাগ করতে ভাগ করি। পেশার হিসাবে আমরা বলতে পারি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এরকম ভাবে। আয়ের ক্ষেত্রে আমরা করতে পারি শিক্ষকদের। তোমরা আশা করি স্তরিতকরণটা মোটামুটি বুঝতে পেরেছো। আমরা দেখি পরবর্তী যে কনসেপ্টটা সেটা কি। এখন আসো, স্তরিত দৈব নমুনায়ন কি, হোয়াট ইজ স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আমরা এর অনেক কিছুই আলোচনা করছি, তারপর আমরা একটু বলে নিই। যখন সমগ্র এককগুলি একই রকম বা সমসত্ব হয়, তখন কিন্তু আমরা সরল দৈব নমুনায়নটাই ইউজ করি। কিন্তু বাস্তবে সমসত্ব সমগ্র পাওয়া অনেক কঠিন ব্যাপার। এক্ষেত্রে আমরা পুরো সমগ্রকে কতগুলো বর্জনশীল এবং সম্পূর্ণ উপ সমগ্রকে ভাগ করি, যাতে করে সমগ্রকে এককগুলির ভিন্নতা হ্রাস পায়, এককগুলির মধ্যে যেন সমসত্বতা চলে আসে। তাহলে আমরা যদি বলি যে সমগ্রকের মধ্যে n সংখ্যক মান আছে, তাহলে তাদেরকে যদি আমরা কেটা স্তরে ভাগ করি এবং এই এমন ভাবে ভাগ করি যাতে এদের এই উপভাগগুলোর যোগফল আবার সমগ্রকে সমান হয়, তাহলে তারপরে কি হবে, প্রতিটা স্তরে যেহেতু সমসত্বতা চলে আসছে, এখন কিন্তু আমরা সরল দৈব নমুনা ইউজ করে এই n1 ক্যাপিটাল N1 যে উপসমগ্র, তার থেকে স্মল n1 টা নমুনা নিতে পারবো। এভাবে কে স্তর থেকে স্মল n সংখ্যক নমুনা নিতে পারবো। এবং এই যে বিভিন্ন স্তর থেকে নমুনা নিলাম, সেই নমুনাগুলোর যোগফল অবশ্যই আমার মোট নমুনার সমান হতে হবে। এইভাবে যে প্রাপ্ত নমুনা আমরা পেলাম, সেই নমুনাকে আমরা বলবো স্তরিত দৈব নমুনা, আর এই পদ্ধতিটাকে বলবো স্তরিত দৈব নমুনায়ন। আমরা এক্সাম্পলটা তোমাদের আগেই দিয়েছি যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন কাঠামো। তোমরা স্তরিত দৈব নমুনায়ন কি তার একটা এক্সাম্পল দিতে আসে, এখানে এটা দিতে পারো। স্তরিত দৈব নমুনাটা কিভাবে আমরা করি, ধাপ যদি বলি, প্রথম ধাপে আমরা কি করি, আমরা আগেই বলছি যে টোটাল সমগ্রটাকে আমরা কতগুলো উপসমগ্রকে ভাগ করি। কিসের ভিত্তিতে, এমন কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করি যেন প্রতিটা ভাগে এককগুলির মধ্যে সমগুণ সম্পন্ন হয়। তারপরের কাজ কি, তারপরের ধাপে আমরা কি করি, আমার যত আকারের নমুনা নিতে হবে, সেই নমুনাটা প্রত্যেকটা ভাগ থেকে ওই নমুনার মানটা আসবে তোমাদের মনে এখানে, এবং স্বাধীনভাবে সরল দৈব নমুনার মাধ্যমে আমরা নিয়ে আসবো। তোমাদের মনে প্রশ্নে জাগতে পারে যে মোট নমুনা বিভিন্ন স্তর থেকে কোন স্তর থেকে কতগুলো নমুনা আমার আসবে, এটা একটা সমস্যা। আমি এখানে বলছি না, এইটার উপর আমরা আমাদের পরবর্তী ক্লাস আছে, সেই জায়গায় আমরা এটা আলোচনা করবো। এটাকে বলা হয় বন্টন সমস্যা। তোমরা জানো দ্বিতীয় স্তরে আমাদের এই প্রবলেমটা দ্বারা এই ধাপে এটা কাজ করতে হবে। পরবর্তী ধাপে যেটা হচ্ছে, আমরা যদি কে সংখ্যক
কয়টা স্তর হয় এবং প্রতিটা থেকে যদি সংখ্যক নমুনা নেই, তাহলে আমাদের সেই নমুনাগুলোকে প্রতিটা স্তরে যে নমুনা পেলাম সবগুলোকে একত্র করে নিতে হবে। এই একত্রে যে নমুনাটা পেলাম সেটাই আমাদের মোট নমুনার সমান, এবং এইটাকেই আমরা স্তরিত নমুনা বলছি। তো শিক্ষার্থীরা, এবার আমরা দেখব, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে স্তরিত দৈব নমুনায়ন কি, বাস্তব প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দিলাম এবং তার বিভিন্ন কিভাবে করা হয় সেই বিষয়টাও আমরা ধাপে ধাপে আলোচনা করলাম। এবার আমরা আসি যে এই নমুনার সুবিধাটা কি। এই নমুনার সুবিধাটা হচ্ছে, প্রথমত হচ্ছে যেহেতু স্তরিত দৈব নমুনায়নে সমগ্রকের যে এককগুলি আছে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারা যে ধরনের বৈশিষ্ট্য সেই ধরনের একটা গুরুত্ব দিয়ে করা হয়। এই জন্য এই নমুনায়নে প্রাপ্ত যে নমুনা আমরা পাবো সেটা অবশ্যই অধিক প্রতিনিধিত্বশীল হবে, কারণ এখানে বিভিন্ন স্তরে গুরুত্ব অনুযায়ী নমুনা নির্বাচন করা হয়। দ্বিতীয় যে কথাটা আমরা বলবো, যে যেহেতু এখানে প্রতিটা স্তর একটা উপসমগ্র, সুতরাং এখানে এক বিশেষ স্তর হতে প্রয়োজনীয় নিরূপক পাওয়া যায়। এই যে সুবিধাটা আমরা বললাম, যেমন সরল দৈব নমুনায়নে কিন্তু আমাদের কোনো অংশ বিশেষের উপর আমরা গুরুত্ব দিই না, স্তরিত দৈব নমুনায় কিন্তু আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, প্রতিটা ভাগের জন্য কিন্তু আমরা আবার আলাদা পৃথক একটা আকলন বা এস্টিমেট কিন্তু পাই। আমাদের জন্য একটা বিশেষ সুবিধা, অন্যান্য নমুনাতে কিন্তু এটা পাওয়া যায় না। তো এটা একটা বৃহৎ একটা সুযোগ। টোটাল এস্টিমেটের সাথে আমরা পাশাপাশি পার্শিয়ালি আমরা স্তরেরও একটা এস্টিমেট পাই, এই কথাটি আমরা বুঝি সুবিধা হিসাবে। তৃতীয় যে সুবিধাটা আমরা বলতেছি, যে সরল দৈব নমুনা থেকে স্তরিত দৈব নমুনায় জরিপ কাজটা আমরা পরিচালনা ও বাস্তবায়ন করতে গিয়ে প্রশাসনিকভাবে আমাদের অনেক সুবিধা আছে, কারণ এখানে তথ্য সংগ্রহকারীগণ তত্ত্বাবধায়ক পৃথক স্তরে নিয়োজিত থাকেন। এখানে যে বিষয়টা বললাম, আমরা আগেই বলছি যে সমগ্রটাকে আমরা কতগুলো সাব পপুলেশনে ভাগ করে নেই। আমরা টোটাল, যেমন আমরা যদি বলি আমাদের টোটাল দেশের আমরা সার্বিক যেমন অর্থ সামাজিক অবস্থাটা যদি আমরা জানতে চাই, তাহলে টোটাল দেশটা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স আমরা দেখি যে বিভাগ, জেলা ইত্যাদিতে ভাগ করা আছে। আমরা দেখি বিভাগের মনিটরিং এর জন্য কাজকর্ম বিভাগীয় কমিশনার, তারপরে জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক, তার এইভাবে কিন্তু মনিটরিং বা সুপারভিশন করার ক্ষেত্রে বিশাল একটা সুবিধা আছে। কিভাবে স্তরিত বিভিন্নভাবে ভাগ করার ফলে প্রতিটা ভাগের কাজের জন্য আমরা বিভিন্নভাবে আমরা তত্ত্বাবধায়ক সুপারভাইজার নিয়োগ করতে পারি, এবং টোটাল কাজের হেড একজনের উপর না নিয়ে কাজগুলা বিভিন্ন জনের উপর ভাগ করে নিলে সেই এফিসিয়েন্সি বাড়ে, কাজগুলো আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি। তো স্তরিত দমনে এটার বড় সুবিধা। সবশেষে যে বিষয়টা আমরা বলবো, যে সাধারণত যে সকল মানুষ হোস্টেল, হাসপাতাল ওই ধরনের বিশেষ কোন স্থানে বসবাস করে, তাদের জীবনযাত্রার ধরন বা সমস্যাবলী সাধারণভাবে বাস করা মানুষ থেকে আলাদা। এরূপ ক্ষেত্রে স্তরিত দমনের মাধ্যমে অধ্যয়ন করা সম্ভব। এই যে সুবিধাটা, এটা কিন্তু আসলে দেখো, হোস্টেলে যারা থাকে আর তোমরা ছাত্র যারা বাড়িতে থাকো, দেখো তোমার বন্ধুরা যারা হোস্টেলে থাকে তাদের লাইফস্টাইল আর তোমরা যারা বাড়িতে অবশ্যই ভিন্ন। খাবার দাবার বলো, হোস্টেলের খাবার দাবার এক, আমরা যারা বাড়িতে থাকি তাদের খাবার দাবার আরেক। হাসপাতালে যারা থাকে বা চাকরি করে তাদের লাইফস্টাইল হাসপাতাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে সেটা ভিন্ন। এইভাবে কোন, যেমন বস্তিতে যারা থাকে তাদের জীবনযাত্রা এরকম, বস্তি ছাড়া অন্যান্য শহর বা অন্যান্য জায়গায় যারা বসবাস করে তাদের জীবনযাত্রা কিন্তু ভিন্ন। তাহলে এইভাবে বিশেষ গোষ্ঠীর তাদের বৈশিষ্ট্য অনুযায়ী, তাদের জীবনযাত্রার ধরন অনুযায়ী যদি আমরা গুরুত্ব দিয়ে কোনো পরিমাপ বের করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিশেষ সুবিধা দিচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা আশা করি স্তরিত দৈব নমুনায়নের সুবিধাটা সম্পর্কে জানলে। এবার আমরা দেখবো এই স্তরিত দৈব নমুনায়নের অসুবিধাটা কি। আমরা জানি যে কোনো জিনিসের সুবিধার সাথে তার অসুবিধাও আছে। প্রথম যে অসুবিধাটা হচ্ছে, আমরা বারবার বলছি যে এটাকে বিভিন্ন স্তরে ভাগ করি আমরা, এবং তারপরে সমগুণ সম্পন্ন হয় এবং ভালো এস্টিমেট হয়। কিন্তু সঠিকভাবে এভাবে সমগ্রটাকে বিভিন্ন স্তরে ভাগ যদি আমরা না করতে পারি কোনো কারণে, তাহলে কিন্তু আমরা যদি তথ্য পাবো সেটা কিন্তু আমাদের জন্য নির্ভরযোগ্য একটা তথ্য হবে না, সেটা গ্রহণযোগ্যতা কম হবে।
দ্বিতীয় যে অসুবিধাটা হচ্ছে, আগে থেকেই যদি আমাদের অভিজ্ঞতা না থাকে, তাহলে কোন স্তর হতে কত নমুনা সংগ্রহ করা হবে, এই যে তোমাদের আমি যে জিনিসটা বললাম, সে এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলি যে 500 আকারের 500 জন মানুষের একটা সমগ্র কাছে, আমরা তার থেকে 100 জন নিব। এখন এই 100 জন, সেই 500 জন যদি মনে করো আমার 5টা স্তরে থাকে বিভক্ত, তাহলে প্রতি স্তরে কতজন? 100 জন। কিন্তু আমার নমুনা নিতে হবে 100টা। এখন এই 100টা কি আমি প্রথম স্তর থেকে নিয়ে নিব, নাকি দ্বিতীয় স্তর, নাকি পঞ্চম স্তর থেকে নিব? এই যে প্রবলেমটা, এটা কিভাবে করতে হবে, সেটা যদি আগে থেকে আমার এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমার প্রবলেম হবে, মারাত্মক অসুবিধা হবে। পরবর্তী যে বিষয়টা আছে, স্তরিত নমুনায়নের পূর্ণ সুবিধা। আমরা যদি স্তরিত নমুনায়ন ব্যবহার করে একদম সম্পূর্ণ সুবিধা পেতে চাই, তাহলে ওই যে বিভিন্ন স্তরে আমরা ভাগ করলাম, সেই স্তরের মধ্যে সমগ্র কতগুলো একক আছে, সেই মানগুলা যদি কোনো একটা আমার জানা না থাকে, তাহলে কিন্তু স্তরিত দৈব নমুনায়ন দিয়ে আমরা কাজ করতে পারবো না। তাহলে এই হচ্ছে মোটামুটি স্তরিত দৈব নমুনায়নের সুবিধা এবং অসুবিধা। শিক্ষার্থীরা, আমরা অসুবিধা জানলাম। এইবার আমরা এই স্তরিত দৈব নমুনায়নের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন প্রাক্কলন মেজারমেন্টের ক্ষেত্রে বিভিন্ন প্রাক্কলক বের করব, তা সেটা বোঝার আগে আমরা এর চিহ্ন সমূহ একটু ধারণা নিই। আমরা ধরি যে আমার ক্যাপিটাল আকারে একটা সমগ্র আছে, সেটাকে আমরা কেটা স্তরে ভাগ করেছি, এবং আইতম স্তর, কেটা স্তর মানে 1 আপ টু কে, তার ভিতরে আই একটা স্তর দিলাম, তাহলে আই, এবং সেখানে যদি আমার এনআইটা ক্যাপিটাল এনআই মান থাকে, তাহলে আই ইকুয়াল টু 1 2 3 কে। এখন আইতম স্তর হতে আমরা সরল দৈব নমুনার মাধ্যমে স্মল এনআই নমুনা আমরা নির্বাচন করলাম। আমাদের সমগ্র আকার কত, এটা আমরা আগেই বলছি, সংখ্যক মান যোগ করলে অবশ্যই এটা সমান। নমুনার আকার কি হবে, কিভাবে n1 n2 n কে সমান n। এখন আইতম স্তরে যে মানটা আছে আমার, আমরা যদি বলি যে আইতম স্তরের যে তম মান, সেই মানটা আছে yi, তাহলে আইতম স্তরের সমষ্টি বা যোগফল, আইতম স্তরে যে মানগুলি আছে সেই মানগুলোর যোগফলকে আমরা বলতেছি ক্যাপিটাল yi সমগ্রকের ক্ষেত্রে। তাহলে সেইটা কত? সেটা হচ্ছে সামেশন yi যে ইকুয়াল টু 1 টু ni। আইতম স্তরে মোট মান আছে ni টা, তাহলে মানটাকে আমরা বলতেছি yi যে, তাহলে yi যে এর ni টা মানের সমষ্টি যদি নিই, তাহলে অবশ্যই আমরা আইতম স্তরের মোট পাবো yi। তাহলে আইতম স্তরে গড় কি হবে? আইতম স্তরে মোট মান আছে ni, তাহলে গড়টা হবে 1 ডিভাইডেড বাই ni সামেশন yi। এই জিনিসগুলো আমাদের পরিষ্কার ধারণা থাকবে পরবর্তী এস্টিমেট যখন আমরা বের করব। আমরা দেখি পরবর্তী স্লাইডে, এইভাবে আমরা সমগ্রকের গড় বা পপুলেশন মিন কি হবে। আমরা জানি আমাদের সমগ্রকের ক্যাপিটাল এন মান আছে, এবং টোটাল সমগ্রকের মান কতগুলো আছে, প্রতিটা স্তরে, অর্থাৎ আইতম স্তরে যদি এনআইটা মান থাকে, তাহলে আমার স্তর হচ্ছে কেটা, তাহলে এনআইটা মানকে কেটা স্তর দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এখানে মানগুলা ডাবল সামেশন, প্রথম সামেশনটা স্তরের জন্য, আর দ্বিতীয় সামেশনটা হচ্ছে এই সংখ্যার জন্য, আর দ্বিতীয় সামেশনটা হচ্ছে পার্টিকুলার একটা স্তরে কতগুলো একক আছে। তাহলে সেই টোটালটাকে যদি আমরা টোটাল পপুলেশন সাইজ দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই আমরা পপুলেশন নিই। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে দেখো আমরা এখানে এই যে ni বার, আমরা আগের স্লাইডে দেখো গেলে আমরা এখানে বুঝতে পারবো, এই যে এখানে এই যে yi বার সমান এত, সামেশন yi যে সমান ni বার, এই জিনিসটাই আমরা এখানে তোমাদেরকে দেখিয়েছি ni বার। এটাকে মডিফাই করলে যে ni বাই ny বার, ni বাই আমরা একটা ওয়েট হিসাবে নিচ্ছি, সেটাকে বলছি wi, তাহলে y বার সমান কি সামেশন wi বার। এইভাবে বিভিন্ন বইয়ে দেওয়া আছে। তাহলে আইতম স্তরের সমগ্র স্তরিত ধরনের সমগ্র সূত্র এটা অথবা এটা। আইতম স্তরের নমুনাঘাট কত, yi বার, যে আগের মতন স্তরে ni সংখ্যক নাম্বার নমুনার আকার আছে, সেটাকে ওই স্তরের সমষ্টি দিয়ে ভাগ করলে এটা। আর নমুনা গড় যেটা আমরা বলছি y বার, সেটা কি 1/n হোল সামেশন yi। এখন এইখানে যে নমুনা গড়টা পেলাম, এই নমুনা গড়টা কিন্তু এই সমগ্র গড়ের নিযুক্তি প্রাক্কলক হবে না, এটা হবে বায়াসড এস্টিমেট। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস প্রশ্ন আসে যে স্তরিত দৈব নমুনায়নের নমুনা গড় যেটা আমরা এখানে ডিফাইন করলাম, এটা হচ্ছে বায়াসড, কিন্তু আনবায়াসড
হবে সেটা আমাদের এখানে একটা বিবেচনা। আমরা প্রত্যেকটা স্তর থেকে যদি নমুনাটা আমরা উক্ত স্তরের সমানুপাতিক নেই, তাহলে কি হবে? নমুনায়ন ভগ্নাংশ স্মল এন আই ক্যাপিটাল এন আই প্রত্যেক স্তরের জন্য সমান। এই বৈশিষ্ট্যের আলোকে তখন আমরা ওয়াই নতুন আরেকটা এস্টিমেট যেটাকে বলতেছি আমরা ওয়াই বার এসটি অর্থাৎ স্তরিত দৈব নমুনা গড়, সেটাকে আমরা ডিফাইন করতেছি এইভাবে ক্যাপিটাল এন আই বাই এন ওয়াই আই বার। এই মানটা কিন্তু সমগ্র গড়ের নিযুক্তি। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব যে স্তরিত দৈব নমুনা ওয়াই বার এসটি সমগ্র গড়ের নিযুক্তি নিরূপক কিনা। আমরা জানি, এটা আমরা জানি ওয়াই বার এসটি সমান 1 ক্যাপিটাল এন সামেশন এন আই ওয়াই বার, এটা আমরা জানি। এখন আমরা উভয় দিকে যদি গাণিতিক প্রতিষ্ঠানে এক্সপেকটেশন ওয়াই বার এসটি সমান এক্সপেকটেশন হবে এই হোল জিনিস, এন্ড কনস্ট্যান্ট আমরা জানি কনস্ট্যান্ট সামেশনের এক্সপেকটেশনের বাইরে চলে আসে, এটা এক্সপেকটেশনের ধর্ম, আমরা এর আগে আলোচনা করেছি। এন্ড চলে আসলো, এবং আরো জানি যে এক্সপেকটেশন অফ সামেশন এক সমান হচ্ছে কতগুলো চলকের সমষ্টির গাণিতিক প্রত্যাশা তাদের গাণিতিক প্রত্যাশার সমষ্টির সমান। আমরা সেই অনুযায়ী এখানে লিখছি। এবং এখানে একটা মজার ব্যাপার, এক্সপেকটেশন অফ ওয়াই আই বারের মানটা কত, ওয়াই আই বারটা কত, আইতম স্তরের গড়। আইতম স্তরে তো আমরা এসআরএস এর মাধ্যমে নমুনা নিয়েছি, তাহলে এখানে এসআরএস এর বৈশিষ্ট্য অনুযায়ী এক্সপেকটেশন অফ ওয়াই আই বার এক্সপেকটেশন অফ ওয়াই বার সমান কি এসআরএস অনুযায়ী তার করেসপন্ডিং পপুলেশন মিন এর সমান। এইখানে আইতম স্তরের নমুনা গড়ের গাণিতিক প্রত্যাশা আর আইতম স্তরের সমগ্র গড়ের সমান হবে। আমরা এটা বসাই দিলাম, আর এই মানটা সমান কি? এই মানটা সমান হচ্ছে পপুলেশন মিন। তাহলে আমরা কি দেখালাম? এক্সপেকটেশন অফ স্তরিত দৈব নমুনা গড় ওয়াই বার এসটি সমান আমরা পপুলেশন মিন পাইলাম। তাহলে আমরা বলতে পারি স্তরিত দৈব নমুনা গড় ওয়াই বার এসটি সমগ্র গড় ওয়াই বারের নিরপেক্ষ নিরূপক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার ভেদাঙ্কের ক্ষেত্রে দেখবো, আমরা জানি ওয়াই বার এসটি সমান এটা আমরা আলাদাই আলোচনা করছি। আমরা যদি ভেরিয়েন্স নেই, ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি মান কত, এত, ভেরিয়েন্স অফ এত। এখন আমরা জানি কতগুলো চলকের সমষ্টির ভেদাঙ্ক তাদের পৃথক পৃথক ভেদাঙ্কের যোগফল প্লাস কোভেরিয়েন্সের যোগফলের সমান। সেই প্রপার্টিজ অনুযায়ী আমরা এখানে লিখছি। এখানে যেহেতু ডাব্লিউ টা কনস্ট্যান্ট, সো ডাব্লিউ টা বর্গ হিসাবে আসবে, লক্ষ্য করো। আর কোভেরিয়েন্স টার্মটা আমরা লিখলাম, এটা সেই তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো কতগুলো চলকের সমষ্টির ভেদাঙ্ক, সেই সূত্র অনুযায়ী আমরা এটা লিখেছি। দেখি আমরা পরবর্তী দেখি। এখানে একটা মজার ব্যাপার, প্রতিটা স্তরে কিন্তু আমরা এসআরএস এর সাহায্যে আমরা নমুনা নির্বাচন করেছি। আমরা কি জানি এসআরএস এ কি হচ্ছে, যে নমুনা যখন চয়ন করি তারা স্বাধীন হয়, যেহেতু নমুনাটা পুনঃস্থাপন ছাড়া হচ্ছে। পুনঃস্থাপন ছাড়ার ক্ষেত্রে কি হবে, প্রত্যেক স্তর থেকে যেহেতু স্বাধীনভাবে নমুনা চয়ন করা হবে, আমরা জানি স্বাধীন চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স এর মান 0, আমরা এটা 0 লিখে ফেললাম কোভেরিয়েন্স। আর স্তরিত দৈব নমুনার প্রতিটা স্তর থেকে যেহেতু সরল দৈব নমুনার মাধ্যমে নমুনা চয়ন করা হয়, সেই কারণে যেহেতু আইতম স্তরের নমুনা গড় ওয়াই আই বার, ভেরিয়েন্স অফ ওয়াই আই বার যেহেতু আইতম স্তরে সরল দৈব নমুনা ইউজ করা হয়েছে। আমাদের আশা করি মনে আছে সরল দৈব নমুনায় ভেরিয়েন্স অফ ওয়াই বার কত ছিল, ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইনটু ক্যাপিটাল এস স্কয়ার বাই স্মল এন। আইতম স্তরে আমার একক কি আছে, ক্যাপিটাল এন আই। আমরা এই ভেদাঙ্কটাকে ঠিক ওইটা অনুরূপ ভাবে লিখতে পারি, ক্যাপিটাল এন আই মাইনাস স্মল এন আই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন আই ইনটু এস আই স্কয়ার বাই স্মল এন আই। এটা আইতম স্তরের জন্য সবগুলোতে আই ইনক্লুড হয়, এস আই স্কয়ার সমান ঠিক আগের মতো এরকম। তাহলে আমরা ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি সমান কি পেলাম, প্রথম অংশ পেলাম, আর দ্বিতীয় অংশ যেটা আগের স্লাইডে ছিল কোভেরিয়েন্স সেটা 0 হয়ে গেল, এটা আমরা লিখলাম। ভেরিয়েন্স অফ ওয়াই আই বার মান এই যে এত, এই মানটা যদি আমরা এখানে বসাইয়া দেই এবং এটাকে যদি আমরা সরল করি, তাহলে আমরা ভেরিয়েন্স এর ফর্মুলাটা পাই এরকম, সামেশন ডব্লিউ আই স্কয়ার 1 মাইনাস এফ আই এস আই স্কয়ার বাই এন আই। এখানে আমরা এফ আই কে কি বলছি, এন আই বা স্মল এন আই বাই ক্যাপিটাল, যেটাকে বলা হয় স্যাম্পলিং ফ্র্যাকশন, নমুনায়ন ভগ্নাংশ। এসআরএস এ আমরা এটা আলোচনা করেছি। এখানে আইতম স্তরের স্যাম্পলিং ফ্র্যাকশন হচ্ছে এফ আই, এবং সেটা আমরা বলছি স্মল এন আই বাই ক্যাপিটাল এন। তাহলে শিক্ষার্থীরা ওয়াই বার এসটি অর্থাৎ স্তরিত নমুনায়নের ভেদাঙ্কের মান কত, ভেদাঙ্কের মান হচ্ছে
আমরা আলোচনা করলাম স্তরিত দ্বৈবনয়নের নমুনা গড়ের নিরপেক্ষ নিরূপক এবং তার বেদাঙ্ক, এটা আমরা আলোচনা করেছি। এবার আমরা আসবো স্তরিত দৈব নমুনায়নের সমগ্র সমষ্টি নিরপেক্ষ নিরূপক আর বেদাঙ্কটা কিভাবে আমরা বের করি। দেখো আমরা আগে কিন্তু আমরা সমগ্র গড়ের এস্টিমেট এবং তার ভেরিয়েন্স বের করছি, আর এখানে বলছি সমগ্র সমষ্টি। দুটো জিনিস কিন্তু ইজিলি তোমরা বুঝতে পারবা। চলো আমরা দেখি সমগ্র সমষ্টির সংজ্ঞাটা কি। সমগ্র সমষ্টিকে আমরা ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করছি, সেটা সমান হচ্ছে এই যে আমার স্তরের এককগুলাকে আমরা বলছি ওয়াই আই জে, তাহলে আই তম স্তরের একক এন আই, আর স্তর সংখ্যা হচ্ছে কে, তাহলে ডাবল সামেশন ওয়াই আই জে, এটাই আসলে সমগ্র মোট। এবং এর নিরূপক এই যে ওয়াই এর যে এস্টিমেট, সেই এস্টিমেট আমরা জানি যে তার করেসপন্ডিং নমুনা যে পার্থক্য আছে ওয়াই বার এসটি, সেটাকে পপুলেশন সাইজ দিয়ে যদি গুণ করি তাহলে সমগ্র সমষ্টি পার্থক্য আমরা পাই বাই ডেফিনেশন। এসআরএসও তোমরা এটা পড়েছো, আমরা আলোচনা করেছি। এখন তাহলে এইটা আনবায়াস কিনা এটা আমরা দেখাবো। তাহলে এক্সপেকটেশন নিব আমরা। এখন এইটার এক্সপেকটেশন নিলে আমরা কি জানি, এখানে ওয়াই বার এসটি যেটা তার এক্সপেকটেশন বের করতে হবে, আমরা এটা এক্সপেকটেশনটা এখানে একটু দেখি, আগে আমরা এটা বের করছি। এক্সপেকটেশন ওয়াই বার এসটি সমান 1/n, এটা আমি আর আলোচনা করলাম না, আগেই বের করছি। এক্সপেকটেশন ওয়াই বার, এই সমগ্র মোটের এস্টিমেট বের করার জন্য আমাদের মিনিট প্রথমে বর্ণনা করতে হবে। এখানে পরীক্ষা যদি আসে আমরা এটা দেখিয়ে দিলাম তোমরা কিভাবে করবে। তাহলে এক্সপেকটেশন ওয়াই বার এসটি সমান ওয়াই বার, তুমি যদি লিখো আমরা জানি এটা, তাহলে তো একদম প্রমাণটা মানে কেমন হয়ে গেল। তোমাকে মিনের জন্য প্রথমে প্রমাণটা করতে হবে, তারপরে আমরা বলবো, এখন বলবো এক্সপেকটেশন অফ ওয়াই হেড এন ওয়াই বার এসটি অথবা এক্সপেকটেশন অফ এন ওয়াই বার এসটি এটা সমান ধ্রুবক। আমরা জানি গাণিতিক প্রত্যাশার ধর্ম হচ্ছে কনস্ট্যান্ট বাইরে যায়, বাইরে নিয়ে গেলাম। আর এক্সপেকটেশন ওয়াই বার এসটি সমান কি, এই যে ওয়াই বার, বসাই দিলাম। তাহলে পপুলেশন মিন কে আর করেসপন্ডিং পপুলেশন সাইজ দিয়ে গুণ করলে আমরা ওই চলকের মোট পাই, এটা আমরা জানি। তাহলে আমরা কি দেখালাম, পপুলেশন টোটালের যে এস্টিমেট সেটা সমান হচ্ছে পপুলেশন টোটাল। আমরা বলতে পারি y হেড ইজ ইকুয়াল টু n y বার st হচ্ছে y এর আনবায়াসড বা সমগ্র সমষ্টি, একটা আনবায়াসড বা নিরপেক্ষ নিরূপক। তাহলে শিক্ষার্থীরা তোমরা সমগ্র মোটের এস্টিমেট হলো সেটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা ভেরিয়েন্স বলি, এটা আরো মজার ব্যাপার। ভেরিয়েন্স অফ y হেড সমান কত, ভেরিয়েন্স অফ y হেড যদি আমরা নিই, y হেড এর মান হচ্ছে n y বার st। আমি এখানে একটু সংক্ষেপ করলাম। তাহলে ভেরিয়েন্স অফ n y বার st যদি হয়, তাহলে আমরা জানি ভেরিয়েন্স এর ক্ষেত্রে ভেরিয়েন্স অফ cx সমান কি, c স্কয়ার ভেরিয়েন্স অফ x। c যদি কনস্ট্যান্ট, ভেরিয়েন্স এর সূত্রের ক্ষেত্রে তোমরা গাণিতিক সাথে পড়েছো, কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্ট বর্গ হিসেবে বাইরে যাবে। তাহলে আমরা ওই ফর্মুলা দিয়ে আমরা n স্কয়ার ইনটু ভেরিয়েন্স অফ y বার st লিখলাম। ভেরিয়েন্স অফ y বার st এর মান কত, আমরা জাস্ট একটু আগে আমরা স্তরিত ধরনের বেদাঙ্কটা বের করেছি। সেই বেদাঙ্কটা কত, এই যে আমরা যদি আগের স্লাইডে যাই, দেখো লক্ষ্য করে, ভেরিয়েন্স অফ y বার st এই মানটা কত, এই যে এই মানটা হচ্ছে এটা বা এটা। আমরা এখানে এই মানটি হুবহু তোমাদেরকে রিপ্লেস করে দিলাম। এই যে দেখো 1/n স্কয়ার সামেশন ni স্কয়ার ni মাইনাস স্মল ni ডিভাইড বাই ক্যাপিটাল ni s স্কয়ার বাই ni, এইটা সমান কি, এটা যদি আমরা মডিফাই করি তাহলে এই যে পেলাম, এটা হচ্ছে সমগ্র সমষ্টির প্রাক্কলকের বেদাঙ্ক। y হেড ইজ ইকুয়াল টু ny বার st এর বেদাঙ্কটা হচ্ছে এই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমরা আলোচনা করলাম সমগ্র সমষ্টি নিরপেক্ষ নিরূপকতার বেদাঙ্ক। আমরা আমাদের আলোচনা এই পর্যন্তই। তো তোমাদের আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, তাহলে প্রথম স্লাইডে আমার ইমেইল অ্যাড্রেস আছে, তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের যদি কোনো বিষয় সম্পর্কে ন্যূনতম কোনো অসুবিধা হয় আমাকে মেইল করো, আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সেই বিষয়গুলো মেইলে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য আবারও আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি। আর দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী যারা সারা দেশের সব ছাত্রছাত্রীকে আমি বলছি, তোমরা ভালো করে পড়াশোনা করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।